সুপ্রিয় দর্শক, বিশ্ব পরিবেশ দিবসে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এনজিও ফোরাম আয়োজিত পানি ও স্যানিটেশন অধিকার চাই সার্বজনীন বাস্তবায়ন এই বিষয়ক ধারাবাহিক আলোচনা। আজকে আমরা কথা বলবো পানি ও স্যানিটেশন অধিকার, জলবায়ু পরিবর্তনের অভিঘাত। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আছেন ডক্টর হাসান মাহমুদ, সভাপতি, সংসদীয় স্থায়ী কমিটি, পরিবেশ ও বন মন্ত্রণালয়। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, এমপি, বাংলাদেশ জাতীয় সংসদ। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন, পরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। তো আজকে বিশ্ব পরিবেশ দিবসে যে থিমটি তোলা হয়েছে, বলা হয়েছে রেইজ ইউর ভয়েস নট দ্য সি লেভেল। বাংলা করা হয়েছে হতে হবে সোচ্চার, সমুদ্র উচ্চতা বাড়াবো না। এই যে থিম, এর মানে আসলে কি, যদি খুব সহজ করে আমাদের দর্শকদেরকে বুঝিয়ে বলেন। আসলে এটা তো আমরা জানি সবাই, মনে হয় যে জলবায়ু পরিবর্তন বা পরিবেশ বিপর্যয়ের কারণ যেটা, তা সেই বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এবং আমরা বিভিন্ন ধরনের জলবায়ুতে পরিবর্তন যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে আমরা বেশি কথা বলি। কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটটাকে যদি আমি স্থানীয়ভাবে ট্রান্সলেট করে নিয়ে আসি, তাহলে আমাদের বলতে হবে যে আমরা যেখানেই দেখছি যে আমাদের অধিকার বঞ্চিত হচ্ছে, আমরা যেমন আপনি নিরাপদ পানি এবং স্যানিটেশনের কথা বললেন, যে আমি যদি দেখি যে আমার এখানে সব টিউবওয়েলগুলি লাল করা আছে কিন্তু একটাও সবুজ নেই, তখন আমার বলতে হবে যথাযথ জায়গাতে যেয়ে বা নিজেই বলতে হবে আমার অধিকার হচ্ছে সুপেয় পানি পাওয়ার অধিকার, সুতরাং আমার একটি সবুজ টিউবওয়েল চাই। আমার যদি কোথাও দেখছি যে কেউ গাছ বননিধন করছে, যেখানে একটা তিলশুর গাছ ছিল সেখানে ভুবন চিল এসে বসতো, কিন্তু আমি জানি এলাকার মানুষ হয়ে যে ওই তেলসুর গাছটা কেটে ফেললে ভুবন চিল হারিয়ে যাবে, প্রজাতিটা হারিয়ে যাবে। সেইখানে যখন আমি বলি যে গাছটা আর কেটো না, এই প্রজাতিটা জঙ্গল পরিষ্কার করছো কিন্তু এই প্রজাতিটা কিন্তু আর পাওয়া যাবে না, সেখানে যেন আমি যে কথা বলি, আমি যেই হই না কেন, যেখানেই থাকি না কেন, আমি যেন আমার অধিকার নিয়ে সোচ্চার হই। আমি যদি দেখি যে হাওর অঞ্চলে বাঁধ দেওয়ার নাম করে আমার সমস্ত ঢোলকলমি গাছগুলি কেটে ফেলা হচ্ছে, কিন্তু আমার লোকায়ত জ্ঞান দিয়ে আমি জানি যে ঢোলকলমি গাছটাই আসলে মাটিকে শক্ত করে ধরে রাখবে। তো এই যে সব জায়গাতে সবাই কথা বলে বলে তার যদি নিজের সচেতনতাটা প্রকাশ করে এবং তার অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হয়, তাহলে কিন্তু আমি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ানোর জন্য কিন্তু আমরা যারা বাংলাদেশের মতো দেশগুলিতে আছি, আমরা এখনো বলি যে আমরা অতটা ধনবান নই। তো আমরা পশ্চিমা বিশ্ব যারা কার্বন এমিশন করছে বা কার্বন নিঃসরণ করছে সবচাইতে বেশি, তাদেরকেই বেশি দায়ী করি। কিন্তু তারপরে আমি যে ছোট ছোট আমাদের যেই অসুবিধাগুলো আছে, আমাদের যে অধিকারগুলি আছে, সেটা নিয়ে যেন আমরা কথা বলি। তো আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে এই স্লোগানটাকে এইভাবে নেই জাতীয় জাতিসংঘের, তাহলে দেখব যে আমরা এই ছোট ছোট কাজগুলির মধ্য দিয়েই আমরা হয়তো বড় একটা পরিবর্তন আনতে পারছি বা আমাদের বড় একটা বিপর্যয় থেকে নিজেদেরকে রক্ষা করতে পারছি। তো সেই হিসেবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাটা তো বাড়ানোর মতো কাজ আমরা করব না, কিন্তু আমরা এমন কিছু করব যাতে আমাদের বলার মধ্য দিয়ে, আমাদের কণ্ঠস্বর সোচ্চার করার মধ্য দিয়েই আমাদের আবার পরিবেশ দূষণ না হয়। জি, ডক্টর হাসান মাহমুদ, আপনাকে জিজ্ঞেস করব, এই যে বলা হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বার ফলে বাংলাদেশের কিছু অঞ্চল ডুবে যাবে, পৃথিবীর অনেক ক্ষুদ্র রাষ্ট্র, দ্বীপ রাষ্ট্র, সেগুলো ডুবে যাবে, এটি বৈজ্ঞানিকভাবে কতটুকু ঠিক আসলে এই তথ্যগুলো? প্রথমত, পৃথিবীর উষ্ণায়নের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, এটি কিন্তু বাস্তবতা। পৃথিবী প্রি ইন্ডাস্ট্রিয়ালাইজড টাইমের তুলনায়, অর্থাৎ শিল্প বিপ্লবের আগের তুলনায় বর্তমানে পৃথিবীর তাপমাত্রা 0.8 ডিগ্রি সেলসিয়াস প্লাস বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 1 ডিগ্রির কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। এবং এতে করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও বেশ কয়েক সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে শিল্প বিপ্লবের পর। প্রতি বছর কয়েক মিলিমিটার করে বাড়ছে। বাড়ার মাত্রাটা এক এক জায়গায় এক এক রকম। এবং এর সাথে যেটা যুক্ত হয়েছে সেটি হচ্ছে সমুদ্রপৃষ্ঠে যে বরফ, বিশেষ করে উত্তর মেরু, দক্ষিণ মেরুতে যে বরফ ছিল সেগুলো করে যাচ্ছে। অ্যান্টার্কটিকায় বরফের আস্তরণ হচ্ছে। অ্যান্টার্কটিকা মহাদেশ কিন্তু পৃথিবীর ইউরোপ মহাদেশের চেয়েও বড় মহাদেশ, অস্ট্রেলিয়া ইউরোপের চেয়ে বড় মহাদেশ। এবং সেখানে বরফের আস্তরণ হচ্ছে অ্যাভারেজ হাইট, বরফের আস্তরণ ভূমির উপর অ্যাভারেজ হাইট হচ্ছে, বরফের আস্তরণ হচ্ছে প্রায় 2 কিলোমিটার, কোনো কোনো জায়গায় সেটি 7 কিলোমিটার পর্যন্ত। আমার সৌভাগ্য হয়েছিল অ্যান্টার্কটিকায় যাওয়ার।
সেখানে 98% জায়গা হচ্ছে বরফে আচ্ছাদিত। সেখানে এই উষ্ণায়নের কারণে বরফ গলে যাচ্ছে, এতে করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, বিভিন্ন জায়গায় বরফ গলে যাচ্ছে। তো এতে করে বাংলাদেশে যেটা হবে এবং যেটি বাস্তবতা, সেটি হচ্ছে বাংলাদেশে যদি 1 মিলিমিটার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ে, বাংলাদেশের 17% এলাকা, উপকূলীয় এলাকা পানির নিচে তলিয়ে যাবে। আমি এই বৈজ্ঞানিক ব্যাখ্যায় না গিয়ে আমার একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স বলি। আমি চট্টগ্রামের মানুষ, চট্টগ্রাম শহরে আমার জন্ম, বেড়ে ওঠা। আমার ছোটবেলায় আমাদের চট্টগ্রাম শহরে যে পৈতৃক বাসা, আমার কলেজ জীবনে যখন সেই বাসায় কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবনে, সেখানে কখনো আমি দেখি নাই সেই আমাদের বাসাটা কর্ণফুলী নদী থেকে 1.5 কিলোমিটার ভিতরে এবং কর্ণফুলী নদীর মোহনা থেকে 14-15 কিলোমিটার ভিতরে। সেখানে কখনো জোয়ার ভাটার পানি আসতো না। আমি 7-8-10 বছর আগে, 10 বছর আগে আমি তো অনেক বছর ধরে ঢাকাবাসী, ঢাকা থেকে চট্টগ্রামে গেছি, দেখি হঠাৎ বাসার ভিতরে যে নর্দমা আছে ছোট, সেখানে পানি জমে আছে। আমি প্রচণ্ড রাগ করলাম যারা এই কাজগুলো করে, পরিষ্কার করে তাদের উপর। তারা বললো যে এতে তো আমাদের করার কিছু নেই, সকালবেলাও আসে, বিকেলবেলা জোয়ার ভাটার পানি। তো এটা কীভাবে আসছে? এটা তো 10 বছর বা 15 বছর আগে এটা ছিল না, এখন আসছে। এটার কারণ দুটো। একটি কারণ হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, আরেকটা কারণ হচ্ছে আপনার নদীতে সিলট্রেশন। দুটি কারণ, দুটিই কিন্তু দায়ী। চট্টগ্রাম শহরের আগ্রাবাদ এলাকা, সেখানে এখন বর্ষাকালে প্রতিদিন জোয়ার ভাটার পানি আসে এবং অমাবস্যা পূর্ণিমার সময় বিশেষ করে জোয়ার ভাটার পানি আসে। কারণ হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। আমাদের মাননীয় এমপি মহোদয়ের বাড়ি যেখানে, সেখানে তারাও জানে যে এই পর্যন্ত আগে জোয়ারের পানি আসতো, এখন কিন্তু আরও 2 কিলোমিটার ভিতরে পর্যন্ত আসে। এটির কারণটা কি? এটির কারণ হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। তো সুতরাং এটি একটি বাস্তবতা। এই বাস্তবতার কথাই এই স্লোগানে তুলে আনা হয়েছে। তবে এই বাস্তবতার জন্য আমরা কিন্তু কোনো অংশে দায়ী নই, কারণ আমাদের পার ক্যাপিটা পার ইয়ার গ্রিন হাউস গ্যাস এমিশন হচ্ছে 0.3 টন। আর উন্নয়নশীল বিশ্বের, বাংলাদেশ সহ সমস্ত উন্নয়নশীল বিশ্বের গড় পড়তা এমিশন হচ্ছে 2 টন। আমরা উন্নয়নশীল বিশ্বের গড়পড়তা এমিশনের চেয়ে অনেক কম এমিশন ঘটায় বাংলাদেশের মানুষ। আর উন্নত বিশ্বের গড়পড়তা এমিশন হচ্ছে +10 টন, আমেরিকা এবং আরও কয়েকটা দেশে সেটা 15 টন, যেখানে আমাদের হচ্ছে 0.3 টন, অনেক বেশি, আর ওখানে হচ্ছে 15 টন। তো দায়ীটা হচ্ছে তারা, এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জন্য, উষ্ণায়নের জন্য তারাই দায়ী। তো এই স্লোগানটা আসলে তাদের উপর বর্তায়। এখন আমাদের করণীয় কি? এই ক্ষেত্রে মাহবুবা নাসরিন অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, যেহেতু একই পৃথিবীতে বাস করি, যেহেতু আমরা একই পৃথিবীতে বাস করি, সেজন্য আমাদের যেটি করণীয় সেটি হচ্ছে আমরা যেন পরিবেশ বিধ্বংসী কোনো কাজ না করি। ছোট ছোট কাজগুলো কিন্তু পরিবেশ সংরক্ষণে যেমন অবদান রাখে, ছোট ছোট পরিবেশ বৈরী কোনো কাজও কিন্তু পরিবেশ ধ্বংস করার ক্ষেত্রে, উষ্ণায়নের ক্ষেত্রে অনেক কাজ করে। তো সেই জন্যে আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের কোনো দায় না থাকলেও আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যেন আমাদের সচেতনতা দিয়ে আমরা পরিবেশ বিধ্বংসী বা বিশ্বের উষ্ণায়ন ঘটায় এমন কোনো কাজ না করি। আর তবে আমাদের সম্মিলিতভাবে দায়িত্ব হচ্ছে, বিশেষ করে উন্নত বিশ্বের দায়িত্ব হচ্ছে এই কার্বন নিঃসরণটা কমানো। জি এমপি মহোদয়, আপনি যদি বলেন আপনার এলাকা সাতক্ষীরা, সেই অভিজ্ঞতার আলোকে যে সেইখানে এই তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্র উচ্চতা বৃদ্ধির কারণে পানি এবং স্যানিটেশনে কী ধরনের প্রভাব পড়ছে মানুষের প্রতিদিনকার জীবন জীবিকা? আমি যেটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে এই যে 60-এর দশকে অব দ্য পোল্ডার সৃষ্টি করার পরে পলি কিন্তু আগে ভূমিতে পড়তো, এখন পলি পড়ে নদীতে। ভূমি নিচু হয়েছে, নদী উঁচু হয়ে গিয়েছে, যে কারণে আমরা যে আজকে যে স্লোগান আমরা সোচ্চার হব, সেক্ষেত্রে যদি আমরা আমাদের পলিগুলো যদি নদীতে ফেলতে পারতাম, এই নদীতে বলছে আমাদের বিলে ফেলতে পারতাম, জমিতে ফেলতে পারতাম, তাহলে দেখা যেত যে সাগরের চেয়ে পানি, এই ভূমির উচ্চতা প্রতিনিয়ত বাড়ত। এটা একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের ওই অঞ্চল, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা এত বৃদ্ধি পেয়েছে দুটো কারণে। একটা হচ্ছে উজানের পানি আমাদের ওই অঞ্চলে পৌঁছাচ্ছে না, কপোতাক্ষ বলেন বা অন্য নদীগুলো বলেন, সে কারণে উজানের পানি না পৌঁছানোর জন্য সুন্দরবনও কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে।
লবণাক্ততা বৃদ্ধি পাওয়ার কারণে। এবং আমাদের ভূগর্ভস্থ পানি যত আমরা ব্যবহার করছি মিষ্টি পানি এলাকায়, আমাদের ওই জায়গাটা কিন্তু ভরাট হচ্ছে লবণাক্ত পানি দিয়ে। আমাদের ওই অঞ্চলে পুকুরকে ব্যবহার করা হয় পানি, নিরাপদ পানি হিসাবে। গ্রামের মানুষ কতটুকু নিরাপদ সেটা হচ্ছে ভিন্ন প্রশ্ন, তারা ব্যবহার করছে। কিন্তু আইলা বলেন, সিডর বলেন, বা আপনি বাঁধ ভেঙে পানি আসলো, পুকুরগুলো কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে। সেখানে নারী, শিশু, বৃদ্ধরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক্ষেত্রে আমাদের মনোযোগটাকে যদি আমরা ওই অঞ্চলে নির্দিষ্ট করতে না পারি, উপকূলীয় অঞ্চলে, মানে সাতক্ষীরা থেকে আমি একদম কক্সবাজার পর্যন্তই বলবো, লবণাক্ততা ব্যাপক পরিমাণে বাড়ছে এবং এই লবণাক্ততা অনেক দূর পর্যন্ত এগিয়ে আসছে। মানে আগের চেয়ে 5 গুণ লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। সেই সাথে আমরাও তৈরি করছি, আমরা চিংড়ি চাষকে, ওই আমাদের অঞ্চলে বলে চিংড়ি চাষই হচ্ছে মিষ্টি পানির শত্রু। মানে মিষ্টি পানি পাওয়ার ক্ষেত্রে ব্যাপক অঞ্চলে অপরিকল্পিত চিংড়ি চাষের জন্য মানুষ কিন্তু সুপেয় পানি বা নিরাপদ পানি পাচ্ছে না এবং লবণাক্ততা থেকে রোগ বিস্তার হচ্ছে। 17 কিলোমিটার 18 কিলোমিটার দূরে গিয়ে পানি আনতে গিয়ে আমাদের নারীরা অকালে তার সন্তান হারাচ্ছে, মৃত্যুজনিত জন্মহার বাড়তেছে, শিশুরাও একই অবস্থা তৈরি হচ্ছে। এই জায়গায় আমরা যদি আমাদের দেশে আমরা যদি মনোযোগী হই, আমরা ওই অঞ্চলকে যদি নির্দিষ্টভাবে দেখি, তাহলে দেখব যে আমরা এই কাজটিকে আমরা অনেক এগিয়ে নিতে পারছি। জি, আপা যদি বলেন, উনি খুব চমৎকার বলেছেন যে বিষয়ে আপনি কাজ করেন, যে এই উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার কারণে নারীর উপর একটা জেন্ডার পার্সপেক্টিভ আছে, যে নারীর উপরে প্রভাবটা অনেক বেশি পড়ছে। তো সেই দিক থেকে আপনি যদি বলেন যে নারীরা কিভাবে এটা প্রভাব পড়ছে, মোকাবেলা কিভাবে তারা করছে? আসলে এটা তো একদিনে তৈরি হয়নি। যখন থেকেই আমরা ওই অঞ্চলে চিংড়ি চাষটা কথা বলেছেন এমপি মহোদয়, যে চিংড়ি চাষ ছাড়াও কিন্তু পাশাপাশি আমরা যে প্রকৃতিতে যে পরিবর্তনগুলি দেখছি, সেটা আসার ফলে কিন্তু জলাবদ্ধতাটা বৃদ্ধি পেয়েছে। সেখানে নদী তো ভরাট হচ্ছে, জলাবদ্ধতা বৃদ্ধি পেয়েছে এবং পুরো যে ওই অঞ্চলে আসলে অনেক আমরা যেটাকে বলি যে হোমস্টেড গার্ডেনিং, যেটা মেয়েরা আশেপাশে বাগান করত, হ্যাঁ, একটা পেঁপে গাছ পর্যন্ত তাদের কিন্তু আয়ের উৎসই ছিল, যে তারা হয়তো বাড়ির আনাচে কানাচে যে ছোট ছোট গাছ লাগাবে। তো লবণাক্ততা বৃদ্ধির ফলে কোনো গাছই গাছ তারা করতে পারছে না, সবজি করতে পারছে না। জীবন জীবিকার উপরে যে একটা পরিবর্তন এসেছে সেটা ব্যাপকভাবেই এসেছে। এবং সেই ক্ষেত্রে নারীদের যেই গৃহভিত্তিক যে লোকায়ত জ্ঞান ছিল, সেটা দিয়ে কিন্তু তারা বহুদিন পর্যন্ত এই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করেছে। আমরা তাদেরকে শুধু নাজুক হিসেবে দেখেছি, কিন্তু দেখেছি তারা রেজিলিয়েন্স। তো এখন সেটা আমরা বলবো যে আমাদের কিন্তু বাংলাদেশে কিছু কিছু নীতিমালা নেওয়া হয়েছে এবং দক্ষিণাঞ্চল আসলে আইলা সিডরের পরেই একটু মনোযোগ পাচ্ছে, অনেক গবেষণা হচ্ছে এবং সেখানে অনেক আমি বলবো যে সরকারি বেসরকারি ভাবেও কর্মসূচি আছে। তো আমরা সেটাকে বলি যে তাদের যে বিকল্প কর্মসংস্থান, সেই বিকল্প কর্মসংস্থানে কিন্তু পুরুষদেরকে বেশি সম্পৃক্ত করা যাচ্ছে না। তো নারীরা যখন মাইলের পর মাইল শুধু একটু সুপেয় পানি আনার জন্য যাচ্ছে, তখন তার যে পর্দা প্রথা, তার যে সংস্কৃতিগত যে বিষয়টা, তার সাথে তার কিন্তু আপোষ করতে হচ্ছে, আমরা কম্প্রোমাইজ করতে হচ্ছে। এবং এই যে রিপ্রোডাক্টিভ হেলথ, আমরা যেটা দেখেছি তাদের প্রজনন স্বাস্থ্যের উপরে অনেক বেশি ক্ষতি হচ্ছে। নাজুকতার যত দিন আছে তার দিক আছে, তাদের মধ্যে খুব বেশি দরিদ্রতা, নারীর দরিদ্রকরণ আমরা বলি, সেটা বেড়ে যাচ্ছে। কিন্তু পাশাপাশি আমি একটু বলবো যে খাপ খাওয়ানোর যে কৌশলগুলি, সেগুলিও কিন্তু নারী কেন্দ্রিক। অর্থাৎ আমরা কিন্তু নাজুক বলবো না। এই পর্যন্ত যে কয়টা কর্মকাণ্ড এখানে অভিযোজন কৌশল হিসেবে পরিচিত হয়েছে, সেটা কিন্তু এই যে ফ্লোটিং, মানে ভাসমান, যে তারা মুরগি চাষ করছে, হাঁস মুরগি চাষ করছে, কচুরি পানা জমিয়ে কিছু কিছু হস্তশিল্পের কাজ করছে, অর্থাৎ ছোট ছোট কাজ করছে। কিন্তু আমি বলবো যে বাজারের যে ব্যবস্থাটা, সেটার সাথে তাদের যোগাযোগটা সেভাবে নাই। তো পুরুষরা যখন চলে যেতে বাধ্য হচ্ছে কর্মসংস্থান না পেয়ে, চিংড়ি ঘেরে কিন্তু নারী, পুরুষ, শিশু সবাই মিলে কাজ করছে। তার ফলে তাদের চর্ম একটা সমস্যা হচ্ছে, বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। প্রতি 8 জনে একজন শিশু মারা যাচ্ছে শুধু পানিবাহিত রোগে, ডায়রিয়ায়। হ্যাঁ, তো সেটা একটা ভয়াবহ দিকে চলে যাবে আরো যদি এরকম হয়।
শুধুমাত্র সুপেয় পানির অভাবে। এখন তাদের আমরা কর্মসংস্থান দিচ্ছি, কিন্তু পানিটা কিন্তু নিশ্চিত করতে পারিনি, কারণ নারীর সাথে কিন্তু পানির সম্পৃক্ততা। তার সকালেই গাছে পানি দেয়া থেকে তার দিনটা শুরু হয়, উঠান ঝাড়ু দেয়া থেকে, চুলা তৈরি করা থেকে, খাবার তৈরি করা থেকে। তারা সেই রকম পানিটা পাচ্ছে না যে যেই পানিটা দিয়ে তারা সংসারে কাজকর্ম করবে। সেজন্য অল্টারনেটিভ বিকল্প হিসেবে কর্মসংস্থান দিলেই হবে না, বিকল্প হিসেবে কিন্তু অনেক পরামর্শ আসে যে স্যালাইনিটি টলারেন্ট ভ্যারাইটি, যেটা বলে যে লবণাক্ততা সহিষ্ণু যে ফসল আছে, শস্য আছে, সেটাও কিন্তু আবিষ্কার হয়েছে। সেটা কিন্তু নারী কেন্দ্রিক না, অর্থাৎ নারীদেরকে পুরোপুরি কৃষিকাজে সম্পৃক্ত করা যাচ্ছে না, হয়নি, সব জায়গায় যাচ্ছে না, যেহেতু তাদেরকে কৃষক বলা হয় না। তারপরে তারা কিন্তু ওখানেও শ্রম দিচ্ছেন। তবে যেইটা সবচেয়ে তারা অভাব বোধ করেন, আমরা গবেষণার মধ্যে যেটা পাই, সেটা হচ্ছে পানি। অর্থাৎ পরিবারকে একটু সুপেয় পানি দেওয়ার ক্ষেত্রে তাদের যে পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, প্রতিটা ব্যাপারেই এখন অনেক কিছু আছে যে বৃষ্টির পানি ধরে রাখার যে একটা পদ্ধতি, বিভিন্ন কৌশল দেয়া হচ্ছে, সেটা কিন্তু কেন্দ্রীয়ভাবে হচ্ছে না, ছোট ছোট পর্যায়ে যেগুলি হচ্ছে সেটা যদি হয়। এবং আমাদের যে বাংলাদেশে যে আপনি জানেন যে ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান, জলবায়ু পরিবর্তনের যে কৌশলপত্রটা আছে, সেই অনুযায়ী এটাকে বলা হয় জীবন্ত একটা দলিল। এই দলিল অনুযায়ী ধীরে 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 যদি আমরা এই পদক্ষেপগুলি নিতে পারি, তাহলে মনে হয়, এবং সবচেয়ে বেশি দরকার আছে যে ওখানে প্রয়োজনগুলি কি, তারা কিন্তু এখন নির্দিষ্ট করে দেওয়া শুরু করেছেন। তো আমরা যখন কথা বলি, তখন যদি নারী পুরুষ সবার সাথে কথা বলি, তাহলেই যে নারী পুরুষ নির্বিশেষে কার কি চাহিদা, সেখানে সবাই, আমরা এদেরকে বলি যে সামাজিকভাবে বঞ্চিত যেসব শ্রেণী আছে, গোষ্ঠী আছে, তাদের সবার এক এক ধরনের সুবিধা, এক এক ধরনের অসুবিধা আছে, এক এক ধরনের তাদের অবদান করার মতো ক্ষমতাও তারা রাখে। তো সেই অনুযায়ী যদি আমরা কাজ করি, আমাদের এখানে যেই দুইজন ব্যক্তি আছেন, উপস্থিত আছেন, আমার মনে হয় পলিসি মেকিং এর ক্ষেত্রে, নীতিমালার ক্ষেত্রে একদম নির্দিষ্ট করে আমরা যে মূল ধারার বিষয়টা। এরপর যে প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম পানি ও স্যানিটেশন অধিকার, জলবায়ু পরিবর্তন অধিকার। আমাদের সঙ্গে থাকুন, ফিরছি এখনই। সুপ্রিয় দর্শক, বিশ্ব পরিবেশ দিবস আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কথা বলছিলাম পানি ও স্যানিটেশন অধিকার, জলবায়ু পরিবর্তন অধিকার নিয়ে। বিরতির আগে খানিকটা আমরা কথা বলেছি, বিরতির পরে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি যেহেতু পৃথিবীর অনেক ফোরামে গেছেন এই পরিবেশ নিয়ে, এই যে উন্নত বিশ্বের যে দায় এবং আমাদের যে দায়িত্ব চাপানো হচ্ছে, এই রাজনীতিটা নিয়ে যদি বলেন, এবং তাদের উপর কিভাবে এই দায়ের কারণে দায়িত্বটা বেশি দেওয়া যেতে পারে আসলে। তারা দায় স্বীকার করে নিয়েছে, উন্নত বিশ্ব দায় স্বীকার করে নিয়েছে বেশ আগেই, এবং কিন্তু দায় স্বীকার করে নেওয়ার পর তাদের যে দায়িত্ব সেটি তারা পালন করছে না, সেখানেই হচ্ছে সমস্যা। এটি একটি সমস্যা। আরেকটি সমস্যা হচ্ছে দ্রুত উন্নয়নশীল বিশ্ব। পৃথিবীতে বেশ কয়েকটি দেশ আছে যারা দ্রুত উন্নতি সাধন করছে, দ্রুত শিল্পায়ন হচ্ছে, এবং সেখান থেকেও কিন্তু এখন প্রচুর পরিমাণে কার্বন নিঃসরণ হয়। যেমন চায়না থেকে প্রচুর কার্বন নিঃসরণ হয়, এবং টোটাল কার্বনের স্পেসে এখন পৃথিবীর সবচাইতে বেশি কার্বন নিঃসরণ হয় চায়না থেকে, আমেরিকাকেও ছাড়িয়ে গেছে তারা। কিন্তু পার ক্যাপিটা আমেরিকার চেয়ে অনেক কম, কিন্তু অ্যাজ এ হোল আমেরিকার চেয়ে অনেক বেশি তারা এখন করে। ভারত অনেক কার্বন নিঃসরণ ঘটায়, ব্রাজিল অনেক ঘটায়, সাউথ আফ্রিকা অনেক ঘটায়। এগুলো হচ্ছে দ্রুত উন্নয়নশীল বিশ্ব। এখন যেই জলবায়ু যে রাজনীতি, এই রাজনীতিটা এখন 3 ভাগে বিভক্ত। একটি হচ্ছে উন্নত বিশ্ব, আরেকটা হচ্ছে দ্রুত উন্নয়নশীল বিশ্ব, আরেকটা হচ্ছে আমরা যারা এই দুই শিবিরের ক্রস ফায়ারের মধ্যে আছি, যারা আমাদের মতো দেশগুলো, বাংলাদেশ, মালদ্বীপ সহ যে সমস্ত দেশ খুব ভালনারেবল। তো এখানে আমরা যেটা করতে পেরেছি, বাংলাদেশ আমরা গত 5 বছর ধরে আমরা এই ক্ষেত্রে উন্নয়নশীল বিশ্বের নেতৃত্ব দিয়েছি, এবং আমরা বেশ কয়েকটা ফোরামে আমরা চেয়ার করেছি। আমরা সিবিএফ ফোরাম, অর্থাৎ মোস্ট ভালনারেবল কান্ট্রিগুলোর ফোরামের আমরা চেয়ার ছিলাম, আমরা এলডিসি কান্ট্রিগুলোর ফোরামের চেয়ার আমরা ছিলাম। তো আমরা এই ক্ষেত্রে অনুঘটকের ভূমিকা পালন করার চেষ্টা করেছি, এবং সবশেষে যেটি হয়েছে সেটি হচ্ছে আপনার সাউথ আফ্রিকায় যে সম্মেলন হলো, জলবায়ু সম্মেলন হলো 2 বছর আগে, সেখানে সমস্ত পৃথিবীর দেশগুলো স্বীকার করে নিয়েছে সবারই দায় আছে।
উন্নয়নশীল বিশ্বেরও দায় আছে, দ্রুত উন্নয়নশীল বিশ্বেরও দায় আছে, আমাদেরও দায় দায়িত্ব আছে। কিন্তু আমরা সেই আমাদের বাধ্যবাধকতা নাই, কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে আমাদের বাধ্যবাধকতা নাই, কিন্তু সবাই দায় স্বীকার করে নিয়েছে। বাধ্যবাধকতা হচ্ছে মূলত উন্নত বিশ্বের। এবং এখন যেটি রাজনীতি হচ্ছে, তাদের বক্তব্য হচ্ছে আমরা যখন যেমন উন্নত বিশ্ব এখন তারা উন্নত হয়ে গেছে, তাদের সেখানে ক্ষুধা দারিদ্র্য এগুলো সমস্যা নয়, তাদের সমস্যা ভিন্ন। তাদের ঘর ভেঙে যাচ্ছে, ছেলেমেয়েরা বিয়ে করছে না, সন্তান সন্ততি নিচ্ছে না, এগুলো হচ্ছে তাদের প্রবলেম। আর দ্রুত উন্নয়নশীল বিশ্বের বক্তব্য হচ্ছে, আমার একটা আপনার ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা, যিনি এখন প্রেসিডেন্ট নাই, তার একটা বক্তব্য আমার এখনো মনে পড়ে। তিনি কোপেনহেগেনে বক্তৃতা করার সময় বলেছিলেন যে তোমাদের দেশে তো দারিদ্র্য ক্ষুধা এগুলো সমস্যা না, আমাদের দেশে এগুলো এখনো সমস্যা। তোমরা উন্নত হয়ে গেছো, কিন্তু আমরা তো এখনো উন্নত হইনি, তা আমাদের উন্নত হওয়ার সুযোগ দাও, যেটি অত্যন্ত যৌক্তিক। কিন্তু পৃথিবীটা একটা। এখন আপনি কার্বন নিঃসরণ হচ্ছে গ্রিন হাউস গ্যাস ইজ লোকাল, ইমিশন ইজ লোকাল, বাট ইম্প্যাক্ট ইজ গ্লোবাল। আপনি এখানে লোকাল ইমিশন ঘটাবেন, এটার ইম্প্যাক্ট কিন্তু শুধু বাংলাদেশে হবে না। আমেরিকায় যে ইমিশন হচ্ছে সেটার ইম্প্যাক্ট কিন্তু শুধু আমেরিকায় হবে, পৃথিবীর উপরে, পুরো পৃথিবীর উপরে হবে। পৃথিবী কিন্তু একটা। আমি প্রায়শই বলে থাকি, আজকেও একটু বলতে চাই, সেটি হচ্ছে যে পৃথিবীটা আমাদের পুরো মানব জাতির জন্য মহাবিশ্বে একমাত্র জীবন্তরী, লোনলি প্ল্যানেট, একটা মাত্র জীবন্তরী। আর মহাবিশ্বটা যে কত বড় সেটা কিন্তু আমাদেরও কল্পনার বাইরে। পৃথিবী সৃষ্টি হয়েছে, আমি একটু দর্শকরা বোঝার জন্য বলতে চাই, পৃথিবীর সৃষ্টি হয়েছে 450 কোটি বছর আগে, এবং 450 কোটি বছর ধরে আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটে পৃথিবীর দিকে আসছে। এরপরও প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটেও 450 কোটি বছর ধরে ছুটেও বহু গ্রহ নক্ষত্রের আলো এখনো পৃথিবীতে এসে পৌঁছায় নেই। তাহলে এটি হচ্ছে একটা গ্যালাক্সির ব্যাপার। বিজ্ঞানের মতে, ধর্ম মতে আরও অনেক গ্যালাক্সি আছে। তাহলে মহাবিশ্বটা কত বড়! এত বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবী মানুষের জন্য একমাত্র জীবন্তরী। তো সুতরাং ওই টাইটানিক জাহাজ যখন ডুবে যায়, তখন ফার্স্ট ক্লাসের যাত্রী নায়িকাও ডুবেছে, এবং থার্ড ক্লাসের যাত্রী যে নায়ক সেও ডুবেছে। তো এই পৃথিবী যখন আপনার এই জলবায়ু পরিবর্তনের কারণে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে যেই বিরূপ প্রভাবগুলো হচ্ছে, এখন মোর ক্লাইমেটিক ইভেন্ট, ঘন ঘন বন্যা, জলোচ্ছ্বাস এবং ঝঞ্ঝা বিক্ষুব্ধ আপনার উপকূলীয় অঞ্চল, আমেরিকার মতো দেশ যেখানে যখন জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, তখন তাদের পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ আমরা দেখেছি প্রকৃতির হাতে প্রচণ্ড অসহায়। সুতরাং সমস্ত পৃথিবী কিন্তু আক্রান্ত। তা এখন এই কথাটাই আমরা বিশ্ব ফোরামে বলতে চাচ্ছি এবং আমরা বলে আসছি। কিন্তু এত কিছু বলার পরও যেটি বাস্তবতা, সেটি হচ্ছে আমরা সমস্ত পৃথিবী মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, এবং উন্নত বিশ্ব যেটা স্বীকার করে নিয়েছিল, 2010 সাল থেকে 2012 সালের মধ্যে $30 বিলিয়ন তারা ফার্স্ট স্টার্ট ফান্ড হিসাবে উন্নয়নশীল বিশ্ব, বিশেষ করে আমাদের মতো ভার্নারেবল যে সমস্ত কান্ট্রি, তাদেরকে দিবে। কিন্তু এবং সেটা হচ্ছে প্রেজেন্ট ওডিএ অর্থাৎ ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স, যেটা এখন আছে সেটার এডিশনাল, কিন্তু সেটা তারা দেয়নি, দিয়েছে মাত্র $3 বিলিয়ন। আর এই সময় 2009 সাল থেকে 10 সাল বিশ্বমন্দা ছিল। এই বিশ্বমন্দার সময় আপনার যেটি বাস্তবতা, সেটি অনেকে জানে না, সেটি হচ্ছে আমাদের অস্ত্রশস্ত্র অর্থাৎ আমাদের মিলিটারি ব্যয় অনেক বেড়েছে, এবং সেটা বেড়ে যেটা দাঁড়িয়েছে পূর্ববর্তী বছরগুলোর তুলনায়, সেটি প্রায় $60 বিলিয়ন, $60 to $70 বিলিয়ন। আমরা $30 বিলিয়ন 3 বছরে করতে পারলাম না, অথচ এর মধ্যে প্রায় 60-70, অনেক হিসাব মতে প্রায় $100 বিলিয়ন মতো আমরা একে অপরকে মারার জন্য আমরা খরচ বাড়িয়েছি, আর সবাই মিলে বাঁচার জন্য আমরা $30 বিলিয়ন খরচ করি। খুবই দুঃখজনক। এটি হচ্ছে বাস্তবতা। এমপি মহোদয়, যদি আপনার এলাকার প্রেক্ষাপট একটু বলেন যে উপকূলীয় অঞ্চলে এইসব কারণে পানি এবং স্যানিটেশনে কি ধরনের প্রভাব পড়ছে, নিরাপদ পানির উৎস কিংবা হচ্ছে পয় নিষ্কাশন? আমাদের ওই অঞ্চল তো মানে প্রাকৃতিক বিপর্যয় প্রতিনিয়ত হয়, জলবদ্ধতা, বন্যা, বাঁধ ভাঙা। এখন আমি গাবুরাটাকে যদি ধরি, শ্যামনগর একটা ইউনিয়ন, যেটা একটা বদ্বীপ মতন, চারিদিক থেকে ঘেরা, নদী দিয়ে মাঝখানে।
ওখানে যদি বাঁধ ভেঙে যায় তাহলে স্যানিটেশন ব্যবস্থা কিন্তু সমস্তটাই নষ্ট হয়ে যায়, পানি, সুপেয় পানি নষ্ট হয়ে যায়। আমাদের ওখানেই তৈরি হচ্ছে সাইক্লোন সেন্টার তৈরি হচ্ছে, কিন্তু সাইক্লোন সেন্টারে পানি তো পুকুরের পানি আমার ওখানে ব্যবহার হয়, কিন্তু ওখানে বৃষ্টির পানি রাখার যদি পরিকল্পনা সাইক্লোন সেন্টার যদি থাকতো, সেটা কি এখনো নেই? এখন করা পরিকল্পনার সাথে যুক্ত হয়নি, তাহলে দেখা যেত যে বৃষ্টির পানি ওই অঞ্চলে কিন্তু অনেকে ধরে রেখে বছর পর্যন্ত তারা চালাতে পারে। স্যানিটেশনটা কিছুটা হয়েছে, কারণ সাইক্লোন সেন্টারের সাথে স্যানিটেশনটা যুক্ত হয়েছে, যদিও সেটা পর্যাপ্ত এখনো করা সম্ভব হয়নি। আমাদের ওই অঞ্চলে এছাড়াও যে পুকুরগুলো আছে, এটা জেলা পরিষদের অধীনে কিছু পুকুর আছে, যে পুকুরগুলো আমাদের অঞ্চলে কিছু স্বার্থন্বেষী মানুষ ওইটাকে লিজ নেয় বা লিজ দেয়। এর জন্য কিন্তু আমাদের ওখানে অঞ্চলের মানুষ আন্দোলন করছে পুকুরকে রক্ষা করার জন্য, কেন তার পানিটাকে খাওয়ার জন্য। এবং শুধু পানি খাওয়া না, আপনার রান্নার জন্য যে পানি প্রয়োজন, আপনার কাপড় কাচার জন্য যে পানি প্রয়োজন, গোসলের জন্য যে পানি প্রয়োজন, সে পানিটাও কিন্তু পানি আর আমাদের স্যানিটেশন ব্যবস্থা ভেঙে যাওয়ার পরে একটা বাজে পরিবেশের মধ্যেই আমাদের মানুষ ওখানে অবস্থান করছে। এটা একদম সুন্দরবন সংলগ্ন এলাকায়। আর একটু উপরে আসলে সেখানে মানে সুন্দরবন থেকে ৬০-৭০ কিলোমিটার দূরে কপোতাক্ষ, বেতনা, সালতা এগুলো সব ভরাট হয়ে যাওয়ার কারণে এই অঞ্চলেও কিন্তু জলাবদ্ধতা ৬ মাস থাকছে, যেখানে শুধু পানি না, স্যানিটেশন না, শিক্ষা, স্বাস্থ্য সব কিছু কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। তা সবটাই পরিবেশ বিপর্যয়ের কারণে, এবং এই পরিবেশ বিপর্যয় দুটো কারণে হয়। মনুষ্য সৃষ্ট একটা কারণে, আরেকটি কারণ তো যে কারণগুলো এখন আমাদের জীবন্ত আমাদের সামনে আসতেছে সেই কারণ। এবং এটা নিয়ে ওই অঞ্চলের মানুষও সোচ্চার, মানুষ অপরিকল্পিত চিনি চাষের বিরুদ্ধে কথা বলছে, পানির যে সুপেয় পানির জন্যই তারা কথা বলছে, এবং চাষাবাদ করার জন্যই কথা বলছে, লবণাক্ততা দূর করে। মানে ওই অঞ্চলের ব্যাপকভাবে গাছ, শুধু সুন্দরবন ধ্বংস হচ্ছে না, উপকূলীয় অঞ্চল সহ একেবারে যশোর পর্যন্ত আগে যে পরিমাণ ফসল হতো তার চেয়ে বেশি সার প্রয়োগ করে একই ফসল কিন্তু কৃষকরা পাচ্ছে না, আরো বেশি সার প্রয়োগ করছে, আরো বেশি যত্নবান হচ্ছে না, কারণ লবণাক্ততা একদম আমাদের ফরিদপুর পর্যন্ত আক্রান্ত হয়েছে, এত দূর পর্যন্ত এসছে। এবং লবণাক্ততার মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে ওই অঞ্চলে অন্যান্য, যেমন আমাদের জলবদ্ধতার কারণে কাঁঠাল গাছ একেবারে শেষ, কাঁঠাল গাছ নেই, কারণ পানি সহ্য করতে পারে না এমন অনেক গাছ আছে। তা আমাদের মিষ্টি পানির মাছ ওটাও নষ্ট হচ্ছে, আপনার বনজ সম্পদ, ফলজ সম্পদ নষ্ট হচ্ছে। এতটা বিপর্যয়ের মধ্যেই আমরা অবস্থান করছি। আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়কে বলছিলাম, উনি এই পরিবেশ ও জলবায়ু সংসদীয় কমিটির সভাপতি, যে পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে যদি মানে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে যদি এই বিষয়গুলোকে বিবেচনায় নেওয়া হয়, তাহলে অনেক কিছু কাটিয়ে আমরা আমাদের নিজেদের প্রযুক্তিতে, নিজেদের চিন্তায়, নিজেদের ভাবনায় আমরা অনেকগুলো এগিয়ে যেতে পারবো। জি, এ নিয়ে আমরা আরো কথা বলবো। এরপর যে আবার একটু ছোট্ট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম পানি ও স্যানিটেশন অধিকার, জলবায়ু পরিবর্তন অধিকার। আমাদের সঙ্গে থাকুন, আমরা ফিরে আসছি একটু পরেই। সুপ্রিয় দর্শক, পানি ও স্যানিটেশন অধিকার, জলবায়ু পরিবর্তন অভিঘাতে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম এই বিভিন্ন অভিঘাতগুলো নিয়ে। তো যেহেতু আপনি দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করেন, তো জলবায়ু পরিবর্তনের কারণে বলা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ অনেক বাড়ছে, ঘন ঘন হচ্ছে। তো এইটার ফলে পানি এবং স্যানিটেশনের উপর কি ধরনের প্রভাব পড়ছে? হ্যাঁ, আসলে আমাদের যে দুর্যোগের ইতিহাস যত দীর্ঘ, দুর্যোগ ব্যবস্থাপনার ইতিহাস তো তত দীর্ঘ না। আবার দুর্যোগের যে মানে কি বলবো, যে আমাদের সংখ্যায় বেড়ে যাচ্ছে, স্থায়িত্ব বেড়ে যাচ্ছে, যার জন্য আগেও কিন্তু সাইক্লোন বা ঘূর্ণিঝড় হতো, তখন কিন্তু জলোচ্ছ্বাসের এতটা উচ্চতা ছিল না। এবং সব জায়গায়, অর্থাৎ আমাদের যত উৎস আছে, পানির যত উৎস আছে, সব উৎসকেই কিন্তু এখন স্যানিটেশনও পাশাপাশি সেটা কেউ কিন্তু ক্ষতিগ্রস্ত করছে।
এবং তার ফলে অধিক সংখ্যক মানুষের যেই আমরা যেটা বলি যে স্থায়ী যে স্যানিটেশন ব্যবস্থা, স্থায়ী যে পানির সুপেয় পানির একটা ব্যবস্থা, সেটা না হলে কিন্তু এই দুর্যোগ কিন্তু থাকবেই, আসতেই থাকবে এবং পানির যে জলাবদ্ধতা সেটাও হবে এবং আমাদের সুপেয় পানির ব্যবস্থা এবং আমরা যে ভূগর্ভস্থ পানির উপরে অনেক চাপ ফেলছি সেই উৎসটাও হারিয়ে যাবে এবং আমাদের আসলে অনবায়নযোগ্য শক্তির পরিমাণই তো বেশি, নবায়নযোগ্য যে শক্তির উৎস আছে সেটা কিন্তু কম। এখন পানি তো সবকিছুতে, এখন আমাদের পানিটা আসলে জীবনের জন্য হুমকি হয়ে গেছে। বলা হচ্ছে পানি হচ্ছে এখন অন্যতম মানবাধিকার, বলা হচ্ছে রাইটস, মানব তো পানি আমার লাগবে। অবশ্যই অধিকার, সেই অধিকারটা কিভাবে বাস্তবায়িত হতে পারে? অধিকারটা আসলে এতদিন তো বাংলাদেশের মানুষ নিজেই নিজের অধিকারের জন্য সোচ্চার হতো, কিন্তু এখন আমরা দেখছি যে যেহেতু আমরা শিখছি আমাদের এই দুর্যোগের এই ঘনঘটাই আমি বলবো তার থেকে কিন্তু অনেক শিখছি। বাংলাদেশ কিন্তু স্যানিটেশনে ভালো করছে। বিভিন্ন তথ্য মতে কোথাও আছে যে 56% স্যানিটেশন কাভারেজ আছে, কোথাও আছে 87%। যেটাই হোক না কেন এটা কিন্তু ভারতের তুলনায়, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের তুলনায় স্যানিটেশন কাভারেজটা বেশি। তারপরে আমরা বলবো যে প্রত্যন্ত অঞ্চলে যদি যাই, আমরা যেমন শিক্ষার্থীদের নিয়ে আসলে গবেষণার জন্য যেতে হয় এবং সেখানে আসলে আমরা যখনই দেখি যে কোন ধরনের সমস্যাটা তাদের বেশি আছে, স্যানিটেশন সমস্যাটা ওই সব জায়গাতে বেশি আছে কিন্তু স্বাস্থ্যসম্মত না। তো স্বাস্থ্যসম্মতটা করতে হলে কিন্তু খুব বেশি খরচও না। তা আমাদের একটা দুর্বল জায়গা হচ্ছে যে আমাদের অনেক ভালো ভালো জ্ঞান আছে যেগুলি আসলে যে সমন্বয়ের কথা হচ্ছিল, সমন্বিতভাবে আমরা যদি সেই কাজটা করতে পারি তাহলে কিন্তু যেখানে আমাদের অনুশীলনটা খুব ভালো আছে সেই উদাহরণটা ওই অঞ্চলগুলিতে নিয়ে যেতে পারি যে এই ধরনের স্যানিটেশন ব্যবস্থা এই জায়গাটাতে সাকসেসফুল বা সার্থক হয়েছে, সুতরাং আমরা এইটা করি। এবং স্যানিটেশনের কাভারেজের পাশাপাশি কিন্তু যারা পানি নিয়ে কাজ করেন তারা কিন্তু 10টা পদক্ষেপ দেখান, যে হাত ধোয়ার 10টা পদক্ষেপ, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার হাইজিন শব্দটাও কিন্তু পাশাপাশি চলে আসে। এখন যদি আমার সুপেয় পানি না থাকে তাহলে এটা আসবে কোথা থেকে? আমি যেটা মনে করি যে ক্ষেত্রে বলা হচ্ছে শহরে যত টাকা দিয়ে কিনতে পারে উপকূলে কিংবা প্রান্তিক মানুষরা কয়েকশো গুণ বেশি টাকা দিয়ে সে একই পানি নিচ্ছে। মানে এই যে কেন, মানে একটা প্রো এলিট জায়গা থেকে কিন্তু দেখা হচ্ছে যে রাষ্ট্র পানি কাকে দিবে, কত টাকায় দিবে। এখন এটা যেহেতু তাদের পাওয়ার অধিকার, আমি মনে করি যে যেই অঞ্চলেই হোক না কেন আসলে ওই আমাদের যে তত্ত্বাবধানটাও কিন্তু একটা বেশি। আমি যদি সবসময় নির্ভর হয়ে যাই যে আমাকে কেউ কিছু করে দিচ্ছে তাহলে কিন্তু সেটার আসলে সত্য আমার থাকছে না। আমি তাই মনে করি বলেন যে প্রান্তিক গরিব মানুষের পানি এবং স্যানিটেশন অধিকার কিভাবে আসলে নিশ্চিত হতে পারে? আসার কথা হচ্ছে বাংলাদেশে স্যানিটেশন কাভারেজ 80%-এর উপরে, অর্থাৎ স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা, যেটি ভারতে 40%-এর নিচে, কোনো কোনো জায়গায় সেটি 30%। ভারতের সাবেক পরিবেশ মন্ত্রী এবং কদিন আগে কংগ্রেস সরকারের যিনি গ্রাম উন্নয়ন মন্ত্রী ছিলেন, তিনি গ্রামে গিয়ে বক্তৃতা করেছেন, তোমরা মেয়েদের উদ্দেশ্যে বলেছেন তোমরা বিয়ে করার আগে চেক করে নাও তাদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা আছে কিনা বাড়িতে। এবং কদিন আগে আমি পত্রিকায় দেখেছি ভারতে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা না থাকার কারণে ডিভোর্স হয়ে গেছে। সুতরাং আমাদের দেশে পরিস্থিতি সেরকম না। আমাদের দেশে আজ থেকে 2 দশক আগে কিন্তু স্যানিটেশন কভারেজ ভারতের মতোই ছিল, 2 দশকে আমূল পরিবর্তন ঘটেছে। এখন আপনার যে প্রশ্ন সেটি হচ্ছে, এবং এই আমূল পরিবর্তনটা ঘটেছে কিন্তু সরকার, বেসরকারি সংস্থা এবং জনগণের সচেতনতা সবকিছু মিলিয়ে এই পরিবর্তনটা ঘটেছে। এখন আমাদের দেশে যে চ্যালেঞ্জিং টাস্ক যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশ কিন্তু এটার সাথে আমি জলবায়ু পরিবর্তনকে একটু সম্পৃক্ত করতে চাই, যেহেতু এটা সম্পৃক্ত বিষয়। যেমন আমাদের দেশে এখন উপকূলীয় অঞ্চলে আগের তুলনায় অনেক বেশি ঘন ঘন জলোচ্ছ্বাস হয়, আর আগের তুলনায় অনেক বেশি ঘূর্ণিঝড় হয়। যখন জলোচ্ছ্বাস হয় তখন সুপেয় পানির যেই আপনার সীমিত ব্যবস্থা যেগুলো আছে সেগুলো ভেঙে পড়ে, সেগুলো নষ্ট হয়ে যায়, যেটি আগে এইভাবে হতো না। যেমন আপনি দেখুন 1970 সালে জলোচ্ছ্বাস হয়েছিল, এরপরে একই মাত্রার জলোচ্ছ্বাস হয়েছে 1991 সালে। মাঝখানে কিন্তু 20 বছরের মধ্যে হয়নি। কিন্তু আইলা, সিডর এই দুটো হয়েছে 3 বছরের মধ্যে, এবং এরপরে নার্গিস, বিজলি আরও কয়েকটা কানের পাশ দিয়ে চলে গেছে। তো সুতরাং এই যে এটার কারণ হচ্ছে কিন্তু জলবায়ু পরিবর্তন এবং বন্যা। আমাদের দেশে নানা ধরনের বন্যা হয়। বন্যায় হঠাৎ যেমন প্রচুর বৃষ্টিপাত হলে বন্যা হয়, আবার আমাদের দেশে হিডেন অ্যান্ড সাডেন ফ্লাডও আছে। হিডেন ফ্লাড হচ্ছে
আপনি উত্তরাঞ্চলে দিনাজপুরে আপনি একেবারে রৌদ্রোজ্জ্বল দিন, কোনো বৃষ্টিপাত নাই, বিকেলবেলা দেখলেন আপনার বাড়ির উঠোন পানিতে ডুবে গেছে। বৃষ্টি হয়েছে ভারতের আসামে কিংবা মিজোরামে বৃষ্টি হয়েছে বা অন্য কোথাও বৃষ্টি হয়েছে, সেখানকার পানি এখানে চলে এসছে। আবার দেখা যাচ্ছে এটাও জলবায়ু পরিবর্তনের কারণে, সেটি হচ্ছে বর্ষাকালে পুরো সপ্তাহ জুড়ে কোনো বৃষ্টি নেই, একদিনে 350 মিলিমিটার বৃষ্টি হলো কিংবা 250 মিলিমিটার বৃষ্টি হলো, হঠাৎ বন্যা হয়। এগুলোর কারণে কিন্তু আমাদের পানির যেই আপনার উৎসগুলো আছে সেগুলো নষ্ট হচ্ছে। এবং এইটা থেকে পরিত্রাণের উপায় কি, আমাদের প্রশ্ন হচ্ছে সেটি, এটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি এবং প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা কিভাবে এটা থেকে পরিত্রাণের উপায় আমরা দিতে পারি। সেজন্য কিন্তু সরকার, বেসরকারি সংস্থা সবাই মিলে অনেক কাজ করছে। যেমন উপকূলীয় অঞ্চলে আপনার বৃষ্টির পানি ধরে রাখার জন্য অনেকগুলো আধার বিভিন্ন জায়গায় সরকারিভাবে এবং সরকার বিভিন্ন বেসরকারি সংস্থাকে অর্থায়নের মাধ্যমে করা হয়েছে ইতিমধ্যেই। এবং সরকার, আমি যখন পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থায়ন করে সেখানে সোলার প্যানেলের মাধ্যমে যাতে আপনার লবণাক্ত পানিকে সুপেয় পানিতে পরিণত করার সেখানে ব্যবস্থাপনা অনেক জায়গায় করা হয়েছে, যেগুলো স্থায়ী ব্যবস্থা। বন্যা হলেও অসুবিধা হবে না, ঘূর্ণিঝড় হলেও সেখানে অসুবিধা হবে না। এগুলো কিন্তু আরও ব্যাপকভাবে করা প্রয়োজন, কারণ আমরা প্রকৃতির সাথে যুদ্ধ করে আমরা লড়াই করে প্রকৃতিকে পরাস্ত করতে পারবো না। বিরূপ প্রকৃতির সাথেই আমাদেরকে খাপ খাইয়ে চলতে হবে। আমাদের যেমন 60-এর দশকে তিনি পোল্ডারের কথা বলেছেন, তখন মনে করা হতো বন্যাকে প্রতিরোধ করতে পারবো, বন্যা নিয়ন্ত্রণ করতে পারবো। এখন কিন্তু কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে, আমাকে বন্যার সাথে কিভাবে বসবাস করতে হবে সেটি শিখতে হবে। সুতরাং জলবায়ু পরিবর্তন, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এগুলোর সাথে আমি খাপ খাইয়ে কীভাবে বসবাস করতে পারবো সেটি আমাদের জনগোষ্ঠীকে, প্রান্তিক জনগোষ্ঠী বলেন, সবাইকেই সেটি করায়ত্ত করতে হবে অ্যাডাপ্টেশনের মাধ্যমে। এবং এই জন্য সরকারের পক্ষ থেকে, বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে অনেকগুলো কাজ করে। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানের কথা বলি, তারা উপকূলীয় অঞ্চলে যখন ঘন ঘন বন্যা হয় কিংবা জলোচ্ছ্বাস হয়, তখন দেখা যায় তাদের অনেক মূল্যবান জিনিস নষ্ট হয়ে যায়। তারা এখন সেখানকার মানুষকে, যেটি বেশ কয়েক বছর আগে থেকে তারা শুরু করেছে, আমি নির্দিষ্ট প্রতিষ্ঠানের নাম বলতে চাই না, এজন্য অন্য প্রতিষ্ঠানগুলো বলবো যে একটি প্রতিষ্ঠানের নাম বললেন, কারণ অন্য প্রতিষ্ঠানগুলো সেই কাজগুলো করে। তারা করেছে কি, মানুষকে আপনার মাটির নিচে সিন্দুকের ব্যবস্থা করে দিয়েছে। যখন জলোচ্ছ্বাস হবে তখন মাটির নিচে সিন্দুকের মধ্যে অনেক জিনিস যারা ক্যারি করতে পারে না, কিংবা অনেক মানুষের মধ্যে নিয়ে গেলে স্বর্ণালঙ্কার এই সেগুলো চুরি হয়ে যেতে পারে, আপনার লুট হয়ে যেতে পারে, নিরাপদ সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছে। এই যে এইভাবে আমাদেরকে পানির ক্ষেত্রেও এই ব্যবস্থাগুলো করতে হবে। স্যানিটেশনের উপর বিরূপ প্রভাব পড়ে। দেখা যায় যে আপনি গুলশানের কথাই বলুন না কেন, গুলশান লেকের গভীরতা যদি আর 5 ফিট বেশি হতো বা 10 ফিট বেশি হতো, তাহলে আপনার 2004 সালের বন্যায় সাইফুর রহমানের বাড়ির সামনে, সাবেক অর্থমন্ত্রী বাড়ির সামনে পানি যেত না। কিন্তু আমরা সবাই আমাদের হিংস্র ধাওয়া দিয়ে গুলশান লেক ভরাট করেছি, গুলশান লেকের পাশে প্লট বানিয়েছি এবং সেই প্লট বিভিন্ন প্রভাবশালীরা বরাদ্দ দিয়েছে। তো সুতরাং এই সমস্যা শুধু প্রান্তিক জনগোষ্ঠীর নয়, এই সমস্যা ঢাকাবাসীরও। দেখা গেছে আমরা বন্যাকে প্রতিরোধ করতে গিয়ে পুরো ঢাকার চারপাশে আমরা বাঁধ তৈরি করেছি, এবং সেটিতে দেখা গেছে ঢাকা এখন বাঁধকে ছাড়িয়ে আরো 5-10 কিলোমিটার দূরে চলে গেছে, সেখানে আমরা বন্যার সময় পানির নিচে থাকছি। এমপি মহোদয় যেতে বলেন, করণীয় কি আসলে উপকূলীয় অঞ্চলের জন্য, কি করতে হবে বুলেট আকারে যদি বলেন আপনি, সময় প্রায় শেষ। আমাদের বাজেটে এই নিরাপদ পানির জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ হয়, তার 80-87% বরাদ্দ হয় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, এই সমস্ত অঞ্চলে। এখানেও আমরা সেই উন্নত বিশ্ব, বাজেট বাড়াতে হবে, আর কি বাজেট বাড়ানো না, বাজেটটাকে সমবন্টন করতে হবে। যে অঞ্চলটা বিপর্যস্ত সেই অঞ্চলের বরাদ্দ বেশি সুনির্দিষ্ট করে আর কি প্রস্তাব আছে আপনার? 1, 2 হচ্ছে যে, মানে আমি আবারও বলবো যে পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য এর সাথে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় একত্রিতভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে যে এই বিপর্যয়কে মোকাবেলা করার জন্য আমরা কি ধরনের প্রস্তুতি নিতে পারি। জি, আপা যদি বলেন যে করণীয় কি আসলে প্রাতিষ্ঠানিক অনেক কাঠামো এখন দক্ষিণাঞ্চলে এত বেশি সমস্যা আমরা দেখছি, বিশেষ করে লবণাক্ততা নিয়ে গবেষণা প্রচুর হচ্ছে,
সেই গবেষণার ফলাফলগুলি আসলে ফরমাইশি কাজ তো ইংরেজিতে হয়, তো সেই ফলাফলগুলি যদি এরকম চলে আসে একেবারে পরামর্শ বুলেট পয়েন্টে আপনি যেরকম বললেন, সেটা যদি সবার সাথে এইভাবে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে গবেষণাগুলিকে সমন্বিত করে সেইটার যদি বাস্তব পদক্ষেপ নেওয়া যায়, হচ্ছে না যে তা না, আমি বলবো যে বিচ্ছিন্নভাবে কিন্তু প্রচুর কাজ হচ্ছে। দক্ষিণাঞ্চলে এখন অনেকগুলি বিশ্ববিদ্যালয় আছে, তারা কিন্তু সারাক্ষণ গবেষণা করছে, ঢাকা থেকে কাজ করছেন, সরকারি পর্যায়ে অনেক পদক্ষেপ কিন্তু আলাদাভাবে শুধু দক্ষিণাঞ্চলের জন্য বা উপকূলীয় অঞ্চলের জন্য কিন্তু নেওয়া হচ্ছে। কিন্তু আমরা যদি ব্যাপকভাবে বাস্তবায়ন চাই, যদি না চাই যে মানুষ আসলে চলে আসুক বিচ্ছিন্ন হয়ে নিজের দেশে রিফিউজির মতো বসবাস, একেবারে, সুতরাং তাদের এই বিষয়গুলি নিয়ে এই যে আমি আজকে স্লোগানের মতোই কথা বললাম যে অঞ্চলের মানুষ, এলাকার মানুষকে আসলে আরো সোচ্চার হতে হবে তাদের অধিকারগুলো আদায়। আমি জানি অনেকগুলি ডকুমেন্টারিও তৈরি হয়েছে, হ্যাঁ, সেটাও যদি এই যে প্রচার মাধ্যমে নিয়মিত দেখানো হয়, সমস্যাগুলি সামনে আসবে। এবং গ্রামের একজন, আমরা বারবারই বলছি প্রান্তিক একজন সাধারণ নারীও যেভাবে সমাধানগুলি বলে দিচ্ছে, তাদের হাতেও কিন্তু সমাধান আছে। সুতরাং এই সমাধানগুলি তাদের সেই জ্ঞানটাকে করা, শুধু আমাদের যেটা করা দরকার ওই জ্ঞানটাকে আরেকটু শক্তিশালী করা দরকার। তাদের যেই অনুশীলনগুলি আছে সেই অনুশীলনগুলোকে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো দেওয়া দরকার। আমাদের অনেক উপকূলীয় অঞ্চলে ভলান্টিয়ার আছে, আপনারা জানেন যে সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম, এটা 1972 সালে শুরু হয়েছে, আমাদের সিগন্যাল ব্যবস্থার উন্নতি হয়েছে। সুতরাং যদি আমরা এই ধরনের পানি, সুপেয় পানি এবং স্যানিটেশনের ব্যবস্থাটাও এইভাবে করতে পারি, অর্থাৎ সমন্বিতভাবে ওইখানকার মানুষ, স্থানীয় মানুষকে সাথে নিয়ে তাদের সমস্যা কি, মানে তাদের চাহিদা কি, তাদের কাছ থেকেই সমাধানটা নিয়ে তারপরে যদি আমরা আরো সামনের দিকে আগাই এবং আর বেশি পরিবেশ দূষণ হয় এরকম কাজ একেবারেই বন্ধ করে দিই, যেমন ভারতে আছে যে নিজের বাড়ির পুকুরটাও কিন্তু কেউ ভরাট করতে পারবে না। এক্ষেত্রে বিশেষ করে দুর্যোগ মোকাবেলা করার ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোর সামনে উদাহরণ, এবং বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার ক্ষেত্রে, এবং এজন্য বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু প্রেইজড। অবশ্যই, হ্যাঁ, ভারতের চেয়ে তো আমরা অনেক এগিয়ে বটেই। আমি শুধু সিডরের সময় আপনার বাংলাদেশে লোক ক্ষয় হয়েছে মাত্র কয়েকশো, এবং মায়ানমারে হয়েছে প্রায় লক্ষের কাছাকাছি, ভারতে বেশ কয়েক হাজার। সিগন্যাল ব্যবস্থাটা, আমাদের আর্লি ওয়ার্নিং সিস্টেমের জন্য এটা অনেক উন্নয়ন হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে অনেকের তুলনায়, বাট আরও অনেক কাজ করা প্রয়োজন। মাহবুব নাসিরের সাথে আমি একমত, গবেষণা বিভিন্ন জায়গায় হচ্ছে, এবং এই গবেষণাগুলোর সমন্বয় ঘটিয়ে যদি আমরা আরও সমন্বিতভাবে উদ্যোগ নিতে পারি, আমাদের দেশে অনেক উদ্যোগ হয়েছে এবং অনেক সমন্বয় হয়েছে, আরও হওয়া দরকার। এবং বলে পরে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা আইন আছে, আমাদের অধ্যাদেশাবলী যেটা স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার আছে, আমাদের ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান আছে, নীতিমালা আছে, সবই আছে, আবার দুইটা মন্ত্রণালয় আছে। ধন্যবাদ আপনাদেরকে আসবার জন্য এবং গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আজকে বক্তাগণ যে বিষয়গুলো বলবার চেষ্টা করেছেন সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানুষকে আসলে খাপ খাইয়ে নিতে হবে। বলা হচ্ছে প্রান্তিক মানুষের জন্য আসলে বাজেট বরাদ্দ বাড়াতে হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বলা হচ্ছে ভুক্তভোগী যেসব মানুষ থাকে তারা যদি নিজেরা সোচ্চার হন তাদের অধিকার বিষয়ে, তাহলেই কেবল তাদের অধিকারটি বাস্তবায়ন হতে পারে। অনেক গবেষণা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে কাজ হচ্ছে, কিন্তু গবেষণার ফলাফলগুলোকে মানুষের জন্য কাজে লাগাতে হবে এবং সেই জন্য যে কৌশলগুলো আছে সেগুলো বাস্তবায়ন খুব জরুরি। আরও বলা হয়েছে যে যেসব মানুষ ভুক্তভোগী প্রান্তিক, তারা যে ঘাম শ্রম দিয়ে তাদের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে কাজে লাগাতে হবে, সেই জ্ঞানটাকে আরও উজ্জীবিত করতে হবে, আরও শক্তিশালী করতে হবে। সব মিলিয়ে এত বড় যে সমস্যা যেটা জলবায়ু পরিবর্তনের জন্য হচ্ছে, সেটা কেবল সরকারের পক্ষে সম্ভব না। সরকারি, বেসরকারি সংস্থা, সিভিল সোসাইটি, গণমাধ্যম সবাই মিলে যদি একযোগে আমরা কাজ করি, তাহলে পানি এবং স্যানিটেশনের যে অধিকার, যাকে আমরা বলছি সার্বজনীন মানবাধিকার, তার বাস্তবায়ন করা সম্ভব। এই অনুষ্ঠানে থাকবার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদে থাকুন।